গাইনোকোলজিতে আমরা যে সকল ইনভেস্টিগেশনস করি সেগুলো নিয়ে আমি কথা বলবো। আমরা হিস্ট্রো স্যালপিঙ্গোগ্রাফি, তারপরে হিস্ট্রোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, তারপরে হচ্ছে গিয়ে আরো যে যে ইনভেস্টিগেশনস গুলো কমনলি আমরা করি সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলার অ্যাডভান্টেজ কি, এগুলার ডিসঅ্যাডভান্টেজ কি, এবং এখানে অ্যাকচুয়ালি আমরা কি কি বিষয়াদি দেখি সেগুলো নিয়ে আলোচনা করব। সো ওয়ান বাই ওয়ান আমরা শুরু করি। শুরুতে আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি। আমরা যখনই আসলে পড়তে থাকবো, গাইনোকোলজি পড়ি, অবস্টেট্রিক্স পড়ি, সব জায়গায় আমরা দেখবো যে আল্ট্রাসাউন্ড এটার ইম্পর্টেন্স অনেক বেশি। তো এটা মেইনলি দুইভাবে করা যায়। একটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি বা টিএএস, আর একটা হচ্ছে ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি বা টিভিএস। আরেক ধরনের আল্ট্রাসোনোগ্রাফি আছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, যেটা এখানে যে জিনিসটা আমরা করি যে ইউট্রাইন পলিপ, মানে পলিপ দেখার জন্য, বা হচ্ছে গিয়ে সাবমিউকাস ফাইব্রয়েড দেখার জন্য আমরা মেইনলি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি ইউজ করতে পারি। তারপরে এমআরআই, সিটি স্ক্যান, এগুলোও কিন্তু সিচুয়েশন অনুযায়ী করা যেতে পারে। যেমন এমআরআই, এমআরআই জিনিসটা কিন্তু আমরা যখন আসলে অ্যাডিনোমায়োসিস করবো, দেখবো অ্যাডিনোমায়োসিসে কিন্তু এমআরআইটা ভালো একটা মানে ইনভেস্টিগেশন হইতে পারে। যদিও এমআরআই সিটি স্ক্যান এগুলো একটু হচ্ছে এক্সপেন্সিভ। তারপরে পেট স্ক্যান নিয়ে একটু যদি বলি, পেট স্ক্যানটা মেইনলি কোনো ক্যান্সার যদি হয়, সেই ক্যান্সার নোডাল মেটাস্টেসিস হয়েছে কিনা, স্পেশালি ওভারিয়ান ক্যান্সারে লিম্ফ নোডে মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা বোঝার জন্য পেট স্ক্যান কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি, এই ইনভেস্টিগেশনটা আমাদের বেশ কিছু ক্ষেত্রে খুবই স্পেশালাইজড বা আমাদের হেল্প করতে পারে। এখানে স্যালপিঙ্গোগ্রাফি আছে মানেই আমরা বুঝতে পারতেছি যেখানে ফ্যালোপিয়ান টিউব আমাদের কিন্তু ভিজুয়ালাইজেশনে হেল্প করে। এক তো হিস্টেরো মানে হচ্ছে ইউটেরাইন ক্যাভিটিকে এরা ভিজুয়ালাইজেশনে হেল্প করে। হিস্ট্রোস্কোপি মানে হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি আমরা খুব ভালো করে অবজার্ভ করতে পারবো, এবং হিস্ট্রোস্কোপি কিন্তু বোথ ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক হইতে পারে। যেমন ফর এক্সাম্পল, আমি পলিপেক্টমি করতে যাচ্ছি। সো মানে একটা পলিপ হয়েছে ইউটেরাসের মধ্যে, সো মানে অ্যান্ডোমেট্রিয়াল পলিপ, সো ওইটা আমি একসাথে কেটে নিয়ে আসবো। সো আমি একই সাথে দেখলাম যে পলিপ আছে এবং সেটাকে থেরাপিউটিক্যালি কেটেও নিয়ে আসলাম। সো এটাকে আমি বলি হচ্ছে মানে হিস্ট্রোস্কোপির কিন্তু অ্যাডভান্টেজ, যেটা বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক। তারপরে ল্যাপ্রোস্কোপি, বেশ কিছু ক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপির ইউজ কিন্তু করি। যেমন হচ্ছে আমরা অ্যান্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসে, অ্যান্ডোমেট্রিওসিস ভিজুয়ালাইজেশনে, তারপরে ক্রনিক পেলভিক পেইন যদি থাকে, বা পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এই তিনটা কথা আমরা মাথায় রাখবোই যে ক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপির ইউজটা কিন্তু করে থাকি। এখন আল্ট্রাসাউন্ড এর ক্ষেত্রে মনে রাখবো আল্ট্রাসাউন্ড একটা নন ইনভেসিভ প্রসিজার। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড একটা নন ইনভেসিভ প্রসিজার এবং প্রেগনেন্সিতে সেফ, এই জন্য আমরা প্রেগনেন্সিতে কিন্তু এটা করতে পারি এবং করি আমরা। আর ইউটেরাসের ভিতরে এবং বাইরে দুই জায়গায় কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে ভিজুয়ালাইজ করতে পারি, এটা একটা অ্যাডভান্টেজ। এবং অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস আমার দেখতে, যেটা কত মিলিমিটার, এটা দেখতে আমার কিন্তু হেল্প করবে। এবং সব পেলভিক অর্গানগুলো ভিজুয়ালাইজেশনে আল্ট্রাসাউন্ড কিন্তু আমাদের হেল্প করবে। ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি আর ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে ডিফারেন্স যদি বলি, মনে রাখবো যে আমরা ট্রান্স অ্যাবডোমিনাল তখন করি যখন হচ্ছে আমরা অ্যাবডোমেনে একটা পালপেবল ইউটেরাস পাচ্ছি, অর্থাৎ অ্যাবডোমেনে আমরা মনে হচ্ছে যে আমি ইউটেরাসকে পালপেট করতে পারতেছি, ইউটেরাসের ইনলার্জমেন্ট হয়েছে বা আমি ইউটেরাসটাকে পালপেট করতে পারতেছি, সেই টাইমে কিন্তু আমি ট্রান্স অ্যাবডোমিনালের দিকে যাইতে পারি। বাট দেখা গেল আমি হচ্ছে ইউটেরাসকে পালপেবল পাচ্ছি না লোয়ার অ্যাবডোমেনে, দেন আই বেটার গো ফর ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি। এবং এটাতে কিন্তু ফুল ব্লাডার থাকতে হয় না ইউজুয়ালি, বাট ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু ফুল ব্লাডার থাকতে হবে, এরকম একটা রিকোয়ারমেন্ট কিন্তু থাকে। পাশাপাশি ওয়েভ, ফ্রিকোয়েন্সি অফ ওয়েভটা কিন্তু ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফিতে বেশি, 5 থেকে 10 হার্টজ। ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ যদি বেশি হয় তাহলে সেটা বেটার রেজুলেশনের ছবি কিন্তু আমাদের দিবে। পাশাপাশি এটা বলতে বোঝায় যে পেনিট্রেশনের ডেপথটা কম আর কি। এখন আমরা এখানে কিছু নর্মাল ইউএসজি ছবি এখানে দেখানো হয়েছে, এখানে দিয়ে হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম থাকে, এবং অ্যান্ডোমেট্রিয়াম এরপরে এখানে মায়োমেট্রিয়াম থাকে, নর্মাল ইউএসজিতে আমরা দেখতে পারি। বাট এই ছবিটা অতটা ক্লিয়ার না আসলে। অপরদিকে দেখো যে ওভারির ক্ষেত্রে আমরা নর্মাল ইউএসজি যদি দেখি তাহলে এরকম কিন্তু থাকে, এবং সেখানে আমরা বেশ কিছু আনরাপচার্ড ফলিকল কিন্তু পাই। যেমন ধরো এখানে ফর এক্সাম্পল 2টা আনরাপচার্ড ফলিকল আমরা পাইলাম। এখন মনে রাখবা যে একটা কন্ডিশন আছে যেটাকে আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলি। এটাতে আমরা হচ্ছে 12টারও বেশি দেখা গেছে আনরাপচার্ড ফলিকলস এভাবে পাইতে পারি, যে অনেকগুলো ফলিকলস পাওয়া যাচ্ছে ওভারির মধ্যে আল্ট্রাসাউন্ড করলে। তো এই যে যে জিনিসগুলো আমরা পাই সেটা কিসে পাই? পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অর্থাৎ সেখানে সবগুলা এভাবে গ্রো করতে থাকে, বাট কোনোটাই ভালো করে ডেভেলপ হয় না। সো এই জন্য হচ্ছে অনেকগুলো আন্ডারচার ফলিকল পাই, এবং নিউক্লিয়েটর যে বলা হয় যে 20টারও বেশি ফলিকল কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোমে থাকতে পারে। এটা আমরা পেলভিক কোনো প্যাথোলজি ডায়াগনোসিসের ক্ষেত্রে, যেহেতু আমরা পেলভিক রিজনটা ভালো করে ভিজুয়ালাইজ করতে পারি, ইউটেরাইন বা ইউটেরাসের কোনো প্যাথোলজি থাকলে, ফাইব্রয়েড, পলিপ, অ্যাডিনোমায়োসিস, এগুলোর ক্ষেত্রে যদি অ্যাটিপিক্যাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে কেউ আসে তাহলে সেক্ষেত্রে ইউএসজি করা হয়। মুলারিয়ান ম্যালফরমেশনের ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে ইউএসজিতে কোইন্সিডেন্টাল ফাইন্ডিং হিসেবে পাইতে পারি, মানে দেখা গেছে আমি ইউএসজি করছি অন্য একটা কারণে, বাট আমি হচ্ছে মুলারিয়ান ম্যালফরমেশন ডায়াগনোসিস করে ফেলতে পারতেছি। বাট ইনভেস্টিগেশন অফ চয়েস বা ভালো করে যদি আমার বুঝতে হয় তাহলে 3D আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, আল্ট্রাসোনো এর দিকে আমার যাইতে হবে। আর ইনভেস্টিগেশন অফ চয়েস হিসেবে ফাইব্রয়েড বলি বা অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস মাপার জন্য কিন্তু ইনভ্যারিয়েবলি আমরা আল্ট্রাসোনোগ্রাফির দিকে যাই। এমআরআই, এটা একটা ইনভেস্টিগেশন এবং এটাও নন ইনভেসিভ, এটা প্রেগনেন্সিতে সেফ। সফট টিস্যু ইভালুয়েশন যদি আমার করতে হয় তাহলে এটা একটা বেস্ট ইনভেস্টিগেশন, যেমন অ্যাডিনোমাইসিসের ক্ষেত্রে এটা আমাদের ভালো একটা কাজে দেয়।
আর এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়ামের মধ্যে ডিফারেন্সিয়েট করতে আমাদের কিন্তু হেল্প করে, অর্থাৎ এন্ডো মায়োমেট্রিয়াল যে জাংশন বা ট্রানজিশন জোন আমরা যেটাকে বলতেছিলাম, ওইটা ভালো করে এখানে ভিজুয়ালাইজেশন করা যায়। এই যে হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এখানে মায়োমেট্রিয়াম আছে, এবং এন্ডো মায়োমেট্রিয়াল জাংশন যেটা এই যে এখান দিয়ে যে জাংশনটা এই যে এখান দিয়ে বোঝানো হয়েছে, সেই জাংশনটা ভালো করে ভিজুয়ালাইজ করা যায়। এন্ডোমেট্রিয়াম তো হচ্ছে হাইপার টেন্স বা একটু হোয়াইটিশ কালারের দেখা যাবে, আর মায়োমেট্রিয়ামটা হচ্ছে হাইপো ইন্টেন্স বা হাইপো ইকুইক, বা আমরা বলতে পারি যে একটু মানে কালো কালো দেখা যাবে। অ্যাডিনোমায়োসিস এর ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস এমআরআই করা যেতে পারে, এবং ট্রানজিশন জোনটা দেখা যায় 12 মিলিমিটারের থেকে বেশি হয়। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রে মায়োমেট্রিয়াম কতটা ইনভলভ হয়েছে, কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে প্যারামেট্রিয়াল মানে হচ্ছে ইউটারাসকে সারাউন্ড করে আছে যে সকল লিগামেন্ট, সেগুলোকে মেনলি বোঝানো হয় যে প্যারামেট্রিয়াল ইনভলভমেন্ট কতটা ক্যান্সার সার্ভিক্সের ক্ষেত্রে, সেটা বুঝতে হেল্প করে। মুলারিয়ান ম্যালফরমেশনে এমআরআই কিন্তু ভালো হেল্প করে। আমরা যদিও ইউএসজি মানে 3D ইউএসজি দিয়ে এখানে আসলে ইনভেস্টিগেশন অফ চয়েস আমরা বলছিলাম, বাট গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু এমআরআই মুলারিয়ান ম্যালফরমেশনের ক্ষেত্রে। ইনভেসিভ কিছু প্রসিজার আছে, যেমন স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। এখানে যে ঘটনাটা করা হয় যে ইউট্রাইন ক্যাভিটি আমাদের একটা পোটেনশিয়াল ক্যাভিটি, এবং ইউট্রাইন ক্যাভিটির মধ্যে যদি আমার দেখতে হয়, এবং এখানে ওয়ালগুলা খুবই অপোজ থাকে, এক অপরের সাথে লাগানো থাকে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল, তো সেখানে ওই ওয়ালগুলোর মাঝে জায়গা কম থাকে, কিন্তু মানে খুবই যেহেতু লাগানো থাকে, এই জন্য আমরা ফলিস ক্যাথেটারের ভিতরে বলে একটা স্পেস তৈরি করে আমরা স্যালাইন ভিতরে ঢুকাই দিছি ক্যাথেটারের থ্রুতে, এবং ফলিস ক্যাথেটারের থ্রুতে, এবং এই স্যালাইনটা হচ্ছে ইউএসজি যখন আমরা করি ওটা ব্ল্যাক দেখায় স্যালাইনটা, বাট ইউট্রাইন ক্যাভিটির মধ্যে আমরা জানি যে ব্ল্যাক যখন দেখাচ্ছে আসলে স্যালাইনটা, তখন তার আশেপাশে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ক্লিয়ারলি ভিজিবল হবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকার কারণে, কারণ অন্য জিনিস থাকলে সেটা হোয়াইট দেখাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এরপরে হচ্ছে আমরা একটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি কিন্তু এখানে করতে পারি। এরপরে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি মেইনলি পলি বা সাবমিউকাস ফাইব্রয়েডের ক্ষেত্রে করা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ট্রান্সভাজানাল সোনোগ্রাফির থেকে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বেটার অপশন। হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি যেটা, এটাতে আমরা একটা ক্যানুলা ইউজ করি, ওয়াটার সলিউবল আয়োডিনেটেড রেডিও অফ ডাই, এখানে ডাই আমরা ইউজ করি, ঠিক আছে। সো ডাই ইউজ করে আমরা সিরিয়াল এক্সরে করি, এভাবেই কিন্তু প্রসেসটা করা হয়। এবং ডাই হিসেবে এখানে ইউরোগ্রাফি, তারপরে লিচ ক্যানুলার নাম আছে একটা, সেটাকে আমরা বলি লিচ উইলকিনসন একটা ক্যানুলা। সো দেখো আলটিমেটলি আমরা ক্যানুলা ঢুকায়া, এই যে লিচ উইলকিনসন ক্যানুলা ঢুকায়া আমরা সেটার থ্রুতে কি করি, ডাই দিয়ে দিই ভিতরে, এবং ডাইটা কি করে, ডাইটা হচ্ছে এখান দিয়ে মানে ধরো এটা ইউটেরাস, পরবর্তীতে এটা আশেপাশে ফেলোপিয়ান টিউব রিজনগুলোতে এরা মানে ডাইগুলা এভাবে ছড়াই যায়। এবং এই যে বিষয়টা এখানে আমরা এটার মাধ্যমে আমরা কি দেখতে পারি, দেখো এটা ইউজুয়ালি প্রি ওভুলেটরি ফেজ এই কারণে করা হয়, কারণ ধরো ওভুলেশন হয়ে গেল 14তম দিনে সাইকেলের, এরপর ওভুলেশনের পরে কি হবে, মহিলাটা প্রেগনেন্সিতে চলে যাবে, বা আমরা বলতে পারি যে ইমরা মানে প্রেগনেন্সিতে চলে যাবে। সো যাতে আমি যদি পোস্ট ওভুলেটরি করি, তাহলে দেখা যেতে পারে যে ওই বাচ্চা বা ইমরা যেটা বড় হবে সেটা কিন্তু আস্তে আস্তে মরে যেতে পারে, মানে এটাতে ইনজুর্ড হতে পারে। সো আলটিমেটলি এই জন্য আমরা কিন্তু অবশ্যই প্রি ওভুলেটরি ফেজ এটা করি। ওকে, এরপর আসা যাক যে কারণ হচ্ছে এই যে ডাই, এটা প্রোডাক্ট অফ কনসেপশনকে কিন্তু অ্যাভয়েড করে ফেলতে পারে, বা ওই যে ক্যানুলাটা ঢুকাচ্ছে এটাতেও ইনজুরি আসতে পারে। এইচএসজিটা মেইনলি আমরা বেশ কিছু স্পেশাল কন্ডিশনে করি, যেটা আমরা দেখবো, বাট তার আগে বলেছি এটা কোন কোন ক্ষেত্রে করা যাবে না। প্রেগনেন্সিতে করা যাবে না, কারণ আমরা একটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিসের জন্য হয়তো এটা করতে চাইতে পারি, বাট এটা আমরা করতে যাব না। আর অ্যাক্টিভ পেলভিক ইনফেকশন যদি থাকে, অ্যাক্টিভ জেনিটাল টিবি থাকে, তাহলে হচ্ছে এটা মানে আলটিমেটলি ইনফেকশনকে আরো ডিসিমিনেট করে দিতে পারে, এই জন্য আমরা এদিকে যাব না। এটা আমরা টিউবাল প্যাটেন্সি ঠিক আছে কিনা, টিউবটাতে অবস্ট্রাকশন আছে কিনা, সো মানে ফেলোপিয়ান টিউবটাতে এটা দেখার জন্য এটা ইউজ করতে পারি। আর পাশাপাশি মুলারিয়ান ম্যালফরমেশনটাও হিস্টোস্যালপিঙ্গোগ্রাফিতে ইনসিডেন্টালি ডায়াগনোসিস কিন্তু হয়ে যাইতে পারে, যেমন ইউএসজি তো ডায়াগনোসিস হইতে পারে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন ধরো সাপোজলি আমরা পলিপ দেখার জন্য, ফাইব্রয়েড দেখার জন্য আমরা জানি এগুলোতে ফিলিং ডিফেক্ট আমরা পাই হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি করে, অর্থাৎ ইউটেন ক্যাভিটির মধ্যে যখন আমি দিলাম ডাইটা, সব জায়গায় কালার করে ফেললো, শুধুমাত্র এই জায়গাটা দেখো কালার করে নেই। তো এই জায়গাটাতে একটা ফিলিং ডিফেক্ট আছে, বা আমি বলতে পারি একটা পলিপ হয়তো আছে, বা একটা ফাইব্রয়েড হয়তো আছে। আর খুব ইম্পর্টেন্ট যেটা অ্যাশারম্যান সিনড্রোমে আমরা হচ্ছে ফিলিং ডিফেক্ট তো পাই, বাট ইরেগুলার মার্জিন পাই। ফাইব্রয়েড আর পলিপের ক্ষেত্রে রেগুলার মার্জিন পাই, বাট এখানে ইরেগুলার মার্জিন পাই, এবং এখানে অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলি মথ ইটেন অ্যাপিয়ারেন্স। এটা আমরা অ্যাশারম্যান সিনড্রোম নিয়ে যখন পড়ছি তখন আমরা বলছি। আর জেনিটাল টিবি থাকলে পেশেন্ট কিন্তু ইনফার্টিলিটির হিস্ট্রি আসতে পারে, এটা আমরা যখন জেনিটাল টিবি পড়ছি তখন আমরা জানছি। এবং আমরা জানি যে অ্যাশারম্যান সিনড্রোম এরকম অনেক ধরনের মানে ভিতরে কি হয়, অ্যাডিশন তৈরি হয় ইউটারাসের মধ্যে। তো সেই অ্যাডিশনগুলো খুব স্মুথলি বোঝা যায় আসলে ডাই দিয়ে যখন আমরা আসলে অবজার্ভ করতে চাই। এমন যদি হয় যে আমি টিউবারকুলোসিস আছে, এটাতে নর্মালি তো আমরা করবো না হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি, বাট আমি অ্যান্টি টিউবারকুলার থেরাপি যদি দেই, তারপরে হয়তো বা টিউবাল প্যাটেন্সি চেক করতে আমি হচ্ছে ইউএসজি করলেও করতে পারি। তো হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি যেটা, এটাতে কিন্তু আমরা ফেলোপিয়ান টিউবের যে এক্সটেরিয়র বা বাইরের সাইড এবং ইউটেরাস এগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি না। সো এটা একটা ড্রব্যাক। তা বাদে এটা একটা পেইনফুল প্রসিজার হইতে পারে, ফলে এটা যদি ইউটেরাস হয়, সো ইউটেরাস যদি হয়, সো ইউটেরাসের এই জায়গা দিয়ে হচ্ছে কর্ণ আছে, মানে কর্ণ আছে, ফেলোপিয়ান টিউব আছে দুই সাইডে, রাইট। সো এই যে জায়গাটা, এটা তো আমরা কর্ণ বলতেছি, এই কর্ণর জায়গাগুলো খুব স্পাজম হইতে পারে, কন্ট্রিকশন করে
কন্ট্রাকশন করে এরা দেখা যেতে পারে যে মনে হতে পারে যে কর্নাল ব্লকেজ আছে, জায়গা ব্লক হয়ে আছে, মানে ফ্লোপিয়ান টিউবের সাথে কানেকশন লস্ট হয়ে গেছে, কারণ এখানে অনেক বেশি স্পাজম হতে পারে, পেইনফুল প্রসিজার যেহেতু। তো এই জিনিসটা কিন্তু আমাদের একটা মানে মিস ডায়াগনোসিস করতে আমাদেরকে স্টিমুলেট করতে পারে। হিস্টেরোস্কোপি যেটা, এটা ইউটারাসের মধ্যে দেখার জন্য, মানে আমি চোখ দিয়ে দেখতে চাচ্ছি, তাহলে সেটার জন্য কিন্তু একটা বেস্ট অপশন। ইউটারাইন প্যাথোলজি ট্রিটমেন্টও বা থেরাপিউটিক পারপাসেও এটা আমরা ইউজ করতে পারি। এবং তবে এখানে যেটা খুব ইম্পর্টেন্ট কথা, যেহেতু ইউটারাসে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র খুব অ্যাপোজ থাকে, আমাদের এখানে একটা ডিসটেনশন মিডিয়া ইউজ করতে হবে, ডিসটেনশন করতে হবে ইউটারাইন ক্যাভিটিটাকে। এবং আমরা হিস্টোস্কোপি আসলে লিথোটমি পজিশনে পেশেন্টকে করে তারপরে করার ট্রাই করি। পেইন রিলিফের জন্য আমরা ডায়াগনস্টিক যে হিস্টোস্কোপি, সেখানে কিন্তু প্যারাসার্ভিক্যাল ব্লক ইউজ করি 1% জাইলোকেন অ্যানেস্থেসিয়া ইউজ করে। আর থেরাপিউটিক হিস্টোস্কোপি যখন আমরা করি তখন জেনারেল অ্যানেস্থেসিয়া ইউজ করতে পারি অথবা রিজনাল ব্লক অ্যানেস্থেসিয়া ইউজ করতে পারি। ডিসটেনশন মিডিয়া হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইউজ করা যেতে পারে বা লিকুইড ইউজ করা যেতে পারে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস সাধারণত ডায়াগনস্টিক হিস্টোস্কোপিতে ইউজ করা হয়, আর লিকুইড ইউজ করা হয় ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক এই মানে হিস্টোস্কোপিতে। এখানে যে ইম্পর্টেন্ট কথাটা, যে যখন আমরা লিকুইড ইউজ করি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যদি যে পানিগুলো থাকে, আমি পানি দিচ্ছি কারণ লিকুইড দিচ্ছি তো ডিস্টেনশন করতে ইউটারাইন ক্যাভিটিটাকে, তো সেখানে পেশেন্টের বডিতে পানি কিন্তু অ্যাবজর্ব হয়ে যেতে পারে, যেটা ওয়াটার ইনটক্সিকেশন করতে পারে। যাদের ফ্লুইড ওভারলোড আগে থেকে আছে, যে সকল কন্ডিশনে ফ্লুইড ওভারলোড থাকে, সেই সকল কন্ডিশনে কিন্তু তার মানে কি এই লিকুইড ডিস্টেনশন মিডিয়া ইউজ করা রিস্কি হয়ে যায়। তো লিকুইডের মধ্যে হচ্ছে ইলেকট্রোলাইট রিচ ডিস্টেনশন মিডিয়া হতে পারে অথবা ইলেকট্রোলাইট ডিফিসিয়েন্ট ডিস্টেনশন মিডিয়া, মানে এগুলোর মধ্যে ইলেকট্রোলাইট আছে, যেমন নর্মাল সেলাইন, রিঙ্গার্স ল্যাকটেট। বাট ইলেকট্রোলাইট ডিফিসিয়েন্টের মধ্যে 1.5% গ্লাইসিন, 3% সরবিটল, 5% ম্যানিটল, এগুলো কিন্তু ইউজ করা যাইতে পারে। আর যেটা ডায়াগনস্টিক অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড রিচ যে ডিস্টেনশন মিডিয়া, এটা কিন্তু থেরাপিউটিক্যালি ইউজ করা যাবে না। এখন আমরা বেশ কিছু জায়গায় একটু দেখবো যে ইলেকট্রোলাইট রিচ যে মিডিয়া, এটা বাইপোলার ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়, এটা হচ্ছে ইউনিপোলার বাইপোলার, দুইটা দিয়ে করা যেতে পারে। আর যেটা ইম্পর্টেন্ট, যে এই দুইটা মিডিয়াই ইউজ করতে যায় কিন্তু আমার ইউটেরাইন পারফোরেশন হতে পারে, সো এটা একটা ড্রব্যাক। আর ফ্লুইড ডিফিসিট নামে একটা টার্ম আছে, এটা বলতে বোঝায় যে আমি ধরো একটা পার্সনকে, মানে স্পেশালি লিকুইড মিডিয়ার ক্ষেত্রে, এই দুইটাই তো লিকুইড মিডিয়া, সো লিকুইড মিডিয়ার ক্ষেত্রে ইউটেরাইন পারফোরেশন একটা রিস্ক, পাশাপাশি ফ্লুইড ডিফিসিট হতে পারে। এটা মানে হচ্ছে যে ধরো আমি ফ্লুইড যতটুকু দিলাম, ফর এক্সাম্পল আমি 1 লিটার ফ্লুইড দিলাম, তাহলে বডি থেকে 500 ml হচ্ছে বডিতে অ্যাবজর্ব হয়েছে। যে ফ্লুইড ডিফিসিট মানে হচ্ছে যে আমি যতটুকু ফ্লুইড দিলাম, এটার সাথে যতটুকু ফ্লুইড বডি থেকে বের হয়ে আসছে, এটা একটা ডিফারেন্স। তার মানে কি, যতটুকু ফ্লুইড বের হয়ে আসছে আর যতটুকু ফ্লুইড দিছিলাম, এটা যদি আমি বিয়োগ করি, তাহলে যতটুকু ফ্লুইড বডিতে অ্যাবজর্ব হয়েছে সেটা আমি ক্যালকুলেট করতে পারতেছি, সেটা মানে হচ্ছে ফ্লুইড ডেফিসিট। তো যদি ফ্লুইড ডেফিসিট মানে ইলেকট্রোলাইট রিচ মিডিয়ার ক্ষেত্রে 2.5 লিটার যদি হয় ফ্লুইড ডেফিসিট, বডিতে অ্যাবজর্পশন যদি এত পরিমাণ হয়, তাহলে কিন্তু আমার সাথে সাথে অফ করে দিতে হবে এই ডিস্টেনশন মিডিয়াটা। আর এটা হচ্ছে 1 লিটার হইলেই কিন্তু ইলেকট্রোলাইট ডিফিসিয়েন্ট মিডিয়ার ক্ষেত্রে অফ করে দিতে হয়। তো এরকম বেশ কিছু কথা একটু মনে রাখতে পারো। আর এখানে ওয়াটার ইনটক্সিকেশনের চান্স কিন্তু বেশি থাকে, পাশাপাশি নশিয়া, ভমিটিং, হেডেক, এগুলো কিন্তু ওয়াটার ইনটক্সিকেশন হইলে হইতে পারে। আর অল ইলেকট্রোলাইট ডিফিসিয়েন্ট মিডিয়া, এটা কিন্তু হাইপোঅসমোলার, ফলে এটা কিন্তু হাইপোনাট্রিমিয়াও করতে পারে, ফলে ডিলিরিয়াম, কনফিউশন, বিভিন্ন নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন এখানে কিন্তু তৈরি হইতে পারে। এবং যদি ইউটারাসের প্রেশার নর্মাল হচ্ছে 75 থেকে 80 মিলিমিটার অফ মার্কারি এবং ম্যাক্সিমাম 150 মিলিমিটার মার্কারি হতে পারে, যদি এর থেকে কিন্তু বেশি প্রেশার হইতে দেওয়া যাবে না ইউটারাসে। আচ্ছা যাই হোক, এবং হিস্টোস্কোপি কখন কখন করা যাবে না, প্রেগনেন্সিতে করা যাবে না, পেলভিক ইনফেকশন থাকলে করা যাবে না, কার্সিনোমা সার্ভিক্স থাকলে করা যাবে না, কার্ডিওপালমোনারি ডিজিজ থাকলে করা যাবে না, কারণ ওই সকল ক্ষেত্রে ফ্লুইড ওভারলোড থাকে। সো আলটিমেটলি পালমোনারি ইম্বোলিজম, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, পালমোনারি ইডিমা, এই সকল কন্ডিশনে কিন্তু রিস্ক আরো বাড়াই দিবে। ল্যাপ্রোস্কোপি হচ্ছে আমরা জানি যে এটা একটা ইনভেসিভ প্রসিজার এবং এটা ইউটারাসের এক্সটেরিয়রকে ভিজুয়ালাইজ করতে কিন্তু হেল্প করতে পারে। হিস্টোস্কোপিতে যেটা হয় যে পেশেন্টের রাইট সাইড হচ্ছে যে হিস্টোস্কোপি করতেছে তার লেফট সাইড, ঠিক আছে, আর পেশেন্টের লেফট সাইড হচ্ছে যে হিস্টোস্কোপি করতেছে তার রাইট সাইড, মানে উল্টা হয়। বাট ল্যাপ্রোস্কোপি হচ্ছে আমি পেশেন্টের মাথার কাছ থেকে করি, মাথার ইন থেকে, এজন্য পেশেন্টের রাইট, এক্সামিনারেরও রাইট, পেশেন্টের লেফট, এক্সামিনারের লেফট, সেই কথাটা আমি একটু জাস্ট মাথায় রাখবো। ল্যাপ্রোস্কোপি আমরা এন্ডোমেট্রিওসিস, কোনিক পেলভিক পেইন, তারপরে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এই সকল ক্ষেত্রে করতে পারি। টিউবাল পলসি দেখার জন্য, অর্থাৎ ল্যাপ্রোস্কোপিক ক্রোমো পার্টিবেশন নামে একটা টার্ম আছে, এটা আমরা যখন ইনফার্টিলিটি পড়বো তখন এটা নিয়ে আলোচনা করবো। তো ওই ক্ষেত্রে এটা করা যেতে পারে। ল্যাপ্রোস্কোপি, হিস্টোস্কোপি একসাথে করা যেতে পারে যদি আমি এক্সটেরিয়র ইন্টেরিয়র দুইটাই দেখতে চাই, কারণ এক্সটেরিয়র দেখতে আমরা ল্যাপ্রোস্কোপি হেল্প করে ভালো, আর হিস্টোস্কোপি দেখতে ইন্টেরিয়রটা হেল্প করবে। যেমন হচ্ছে যদি মুলারিয়ান ম্যালফরমেশন থাকে, সেক্ষেত্রে লাস্ট রিসোর্ট হিসেবে আমরা এটা করতে পারি। 3D আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, আদার অপশনগুলোর জন্য ট্রাই করতে পারি, এমআরআই বা আদার অপশন, বাট এটা হচ্ছে লাস্ট রিসোর্ট হিসেবে। আর হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি এর ক্ষেত্রে যদি আমি বাইলেটারাল কর্নাল ব্লক পাওয়া যায়, তাহলে আমি এই দুইটা একসাথে আবার করে কনফার্ম হবো, ঠিক আছে, যে আসলে কি আছে কিনা কর্নাল ব্লক। যে আমরা কিন্তু এক্সট্রা আসলে করতে পারি, কিন্তু দেখো এক্সট্রার মধ্যে যে আমরা হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি যে বললাম, এটা কিন্তু এক ধরনের এক্সট্রার আন্ডারই পড়ে। তারপরে ইন্টারভেনাস ইউরোগ্রাফি, লিম্ফ্যানজিওগ্রাফি, প্লেন এক্সরে, এই সকল জিনিসগুলো ইউজ হতে পারে সিচুয়েশন অনুযায়ী। আল্ট্রাসোনোগ্রাফি, ইউটেনাটারি ইম্বোলাইজেশন, এটা একটা প্রসিজার হতে পারে। এটা মেইনলি থেরাপিউটিক একটা প্রসিজার মেইনলি আমরা বলতে পারি ডায়াগনস্টিকের থেকে। আর সিটি স্ক্যান যেটা, এটা কম্পিউটার টোমোগ্রাফি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, পেট স্ক্যান, এটা বলেছিলাম যে নোডাল মেটাস্টেসিস দেখতে ওভারিয়ান ক্যান্সারে। তারপরে আরও কিছু ডায়াগনস্টিক প্রসিজার আছে, যেমন কল্পোস্কোপি, যেটা হচ্ছে আমরা দেখব যে কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে কনফার্মেটরি এর জন্য আমরা কল্পোস্কোপি করে আমরা সেটা পরবর্তীতে স্যাম্পল নিয়ে বায়োপসি করে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে পাঠাতে পারি, প্যাপস্মিয়ার।
হিস্ট্রোস্কোপি, ল্যাপ্রোস্কোপি এগুলো তো আছে। তো আল্ট্রাসাউন্ড এটা হচ্ছে মেইন স্টে ইন গাইনোকোলজিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ কিছু হয়েছে মানে আল্ট্রাসাউন্ড দিয়ে দাও, এরকম কিন্তু আমরা করি আসলে, মানে আল্ট্রাসাউন্ড যেটা আল্ট্রাসাউন্ড এর ইউজ করে। সিটি স্ক্যান হচ্ছে লিম্ফ নোড মেটাস্টেসিস, মায়োমেট্রিয়াল ইনভেশন, মায়োমেট্রিয়াম যদি ইনভেশন হয়, তারপরে পিটুইটারি মাইক্রোএডিনোমা, তারপরে লিভার ব্রেনে কি মেটাস্টেসিস হয়েছে কিনা এগুলো দেখার জন্য হেল্প করে। এবং সিটি ইউএসজির কমপ্লিমেন্টারি হিসেবে হচ্ছে এমআরআই ভালো হেল্প করতে পারে ফাইব্রোসিস ভার্সেস টিউমার বোঝার জন্য, মানে ট্রিটমেন্টের এফেক্ট ভার্সেস রিকারেন্স ডিফারেন্সিয়েট করার জন্য। তারপরে প্রেগনেন্সিতে কিন্তু এমআরআইটা সেফ। পেট স্ক্যান হচ্ছে ক্যান্সার কেসে হাইলি ভ্যালুয়েবল এবং নর্মাল ম্যালিগনেন্ট টিস্যু ডিফারেন্সিয়েট করতে এটা হেল্প করতে পারে। আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে আমরা বলে আসছি যে এটা ট্রান্স অ্যাবডোমিনাল ট্রান্সভেজানাল হতে পারে। তারপরে কালার ডপলার ইউজ করে আমরা করতে পারি, যেটাতে ব্লু রেড কালার ইউজ করে আমাদের যে ভেসেল দিয়ে ব্লাড ফ্লো হয় সেটা সম্পর্কে আমাদের ভালো আইডিয়া দিতে পারে। 3D সোনোগ্রাফি যেটা আছে, অর্থাৎ 3 ডাইমেনশনাল ইউএসজি আমরা বলি। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি যেটা ফাইব্রয়েড ইউটেরাস পলিপের জন্য আমরা করতে পারি, ফাইব্রয়েডের মধ্যে সাবমিউকোজাল ফাইব্রয়েডটা বোঝার জন্য। ট্রান্সরেক্টাল সোনোগ্রাফি। তারপরে ইউএসজি আমরা ইনফার্টিলিটি ওয়ার্কআপ করার জন্য আমরা ইউএসজি ইউজ করতে পারি, যে ইনফার্টিলিটিতে ভুগতেছে কিনা, ফলিকুলার ডায়ামিটার দেখার জন্য, অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস দেখার জন্য, ওভুলেশনের টাইমিং বোঝার জন্য, আইভিএফ এর গাইডেন্সের জন্য এরাকে প্রেগনেন্সি রিলেটেড ইন্ডিকেশন যেমন অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, হাইডাটি ফর্ম মোল, তারপর হচ্ছে পেলভিক প্যাথোলজি যেমন ফাইব্রয়েড ওভারিয়ান টিউমার, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই সকল ক্ষেত্রে আইইউসিডি লোকালাইজেশনের জন্য, মানে কোন জায়গায় আসলে আইইউসিডি বা ইন্টারন কন্ট্রাসেপটিভ ডিভাইসটা বসাবো বা ওইটা কোথায় আছে। তারপরে ইমেজ গাইডেড বিভিন্ন প্রসিজিওরসে আমরা ইউএসজি মানে আল্ট্রাসাউন্ড গাইডেড বিভিন্ন প্রসিজার করতে পারি আর কি। আচ্ছা, ইউএসজির অ্যাডভান্টেজের কথা যদি বলি, এরা হচ্ছে নন ইনভেসিভ হয় এবং পেইনলেস হয়, র্যাপিড হয় এবং কোনো কন্ট্রাস্ট এখানে লাগে না। কারণ কন্ট্রাস্ট যদি ইউজ করি আমরা সেখানে বিভিন্ন রিয়াকশনের চান্স থাকে, কোনো স্পেশাল প্রিপারেশন লাগে না, কোনো নন আয়োনাইজিং রেডিয়েশনের দরকার হয় না। বাট এটা ডিপ স্ট্রাকচারকে মিসও করতে পারে। অপারেটর ডিপেন্ডেন্ট আমরা জানি, সোনোগ্রাফারের স্কিলের উপরে ডিপেন্ডেন্ট আসলে। সোনোগ্রাফার ভালো হলে ভালো হবে, নাহলে হবে না। আর এরা সিস্টকে কিন্তু মিসডায়াগনোসিস করতে পারে, বিনাইন আর ম্যালিগন্যান্টের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে না। একটা বিষয় লক্ষ্য করি যে একটা মেনস্ট্রুয়াল যে ফিমেল, তার ইউজুয়ালি অ্যানোমেট্রিয়াল থিকনেস, মানে প্রি মেনোপোজাল যে সকল ওম্যান আছে তাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল যে ওম্যানগুলা, মানে মেনস্ট্রুয়াল যে টাইমটা, ওটা টাইমে যে থিকনেসটা থাকে অ্যানোমেট্রিয়াল, সেটা 4 মিলিমিটারের থেকে কম থাকে। বাট প্রলিফারেটিভ ফেজে কিন্তু সেটা দেখা যায় যে 11 মিলিমিটারের থেকে কম থাকবে। আর সিক্রেটরি ফেজে 9 থেকে 16 মিলিমিটারের থেকে মানে এর মধ্যে হইতে পারে। মানে আর পোস্ট মেনোপোজাল যে ওম্যান তাদের ক্ষেত্রে দেখা যায় যে উইদাউট এইচআরটি 5 মিলিমিটার থেকে কম থাকে, উইথ এইচআরটি 10 থেকে 12 মিলিমিটারের কম থাকবে। আর ইস্ট্রোজেন যদি শুধু দেওয়া হচ্ছে একটা পোস্ট মেনোপোজাল ওম্যানকে, তাহলে 8 মিলিমিটারের কম থাকবে। সো এটা এটার থেকে যদি অ্যাবনর্মাল হয় তাহলে কিন্তু আমাদের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার যে বিষয়টা সেটা আমাদের সাসপিশনে আসবে। আচ্ছা, আমরা সোনোগ্রাফিক ফাইন্ডিংসের কথা যদি বলি, নর্মাল যেমন ইউটেরাইন স্ট্রোমাকে আমরা লো লেভেল ইউনিফর্ম ইকোস আকারে দেখবো, এন্ডোমেট্রিয়ামকে লিনিয়ার ইকোজেনিক স্ট্রিপ আকারে দেখি, ওভারিকে সলিড এবং ইলিপসের স্ট্রাকচার হিসেবে বলা হয়। টিউব ইউজুয়ালি ভিজিবল না, বাট হাইড্রোস্যালপিংস যদি হয় তাহলে দেখা যেতে পারে। এবং ব্লাডকে আমরা ইকোজেনিক বলি। আচ্ছা, হিস্ট্রোস্কোপি যেটা, এটা কিন্তু একটা অপারেটিভ প্রসিডিউর, যেটা এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি দেখার জন্য খুবই ভালো একটা জিনিস। এখানে আমরা একটা ফাইবার অপটিক টেলিস্কোপ ইউজ করি, যেটার মাধ্যমে একেবারে চোখ দিয়ে ভিজুয়ালাইজ করতে পারতেছে। এখানে কার্বন ডাইঅক্সাইড, নর্মাল স্যালাইন, গ্লাইসিন এগুলো ইউজ করা হয়, এটা আমরা বলেছি লোকাল বা জেনারেল অ্যানেস্থেসিয়া ইউজ করা যেতে পারে। আর ডায়াগনস্টিক হতে পারে, স্পেশালি পোস্ট মেনোপোজাল পিরিয়ডে এটা ডায়াগনস্টিক ভালো রোল আছে। ইনফার্টিলিটি, সেকেন্ডারি অ্যামোনিয়া, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, পোস্ট মেনোপোজাল ব্লিডিং, রিকারেন্ট অ্যাবর্শন, ডিটেকশন অফ মিসপ্লেসড ইন্টিউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ব্রেক থ্রো ব্লিডিং, তারপরে সাসপেক্টেড অ্যানোমেট্রিয়াল প্যাথোলজি অন ইউএসজিতে অ্যানোমেট্রিয়াল প্যাথোলজি পাওয়া গেছে। তারপরে অ্যানোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার পরে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং তারপরে ফলো আপ করতে থেরাপিউটিকের মধ্যে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এ ট্রিটমেন্টে, তারপরে মায়োমা বা ফাইব্রয়েড ইউটেরাসে, ইন্টিউটেরাইন সেপ্টামে, ইন্টিউটেরাইন সাইনে কি যদি ফর্মেশন হয়, অ্যানোমেট্রিয়াল পলিপের ক্ষেত্রে, আর ইন্টিউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস রিমুভালে ইউজ করা হতে পারে। রিকারেন্ট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যাদের আছে, ইউটেরাইন পারফোরেশন যাদের আছে, কারণ লিকুইড মিডিয়া ডিস্টেশন মিডিয়া কিন্তু পারফোরেশন করতে পারে। সো পারফোরেশন যাদের আছে, হেভি ব্লিডিং যাদের হয়, ইনভেসিভ সার্ভাইকাল ক্যান্সার যাদের আছে, তাদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। টেকনিক হচ্ছে লিথোটমি পজিশনে করে সার্ভিক্সটা ক্লিন করে একটা ভালসেলাম দিয়ে ধরে সার্ভিক্সটাকে ডিস্টেন্ড করে ইউটেরাইন ক্যাভিটিটাকে, তারপরে আমরা একটা ভিজুয়াল ইন্সপেকশন করি ইউটেরাইন ওয়াল, অস্ট্রিয়া বা ক্যাভিটিগুলোকে। কমপ্লিকেশন হিসেবে ইনফেকশন, পারফোরেশন, হেভি ব্লিডিং। এবং গাইনোকোলজির কথা যদি একটু বলি, তাহলে ল্যাপ্রোস্কোপি একটা মিনিমাল ইনভেসিভ প্রসিজার, যদি ইনভেসিভ বাট মিনিমাল ইনভেসিভ। এটার মাধ্যমে আমরা পেরিটোনিয়াল ক্যাভিটিটাকে খুব সুন্দর করে ভিজুয়ালাইজ করতে পারি। এখানে আমরা একটা ফাইবার অপটিক এন্ডোস্কোপ ইউজ করি। আমরা হিস্ট্রোস্কোপিতে একটা টেলিস্কোপ ইউজ করছিলাম, এখানে আমরা একটা এন্ডোস্কোপ ইউজ করি, যেটা অ্যাবডোমিনাল ওয়াল এর থ্রুতে ইনসার্ট করা হয়। এটা ডায়াগনস্টিক ইন্ডিকেশন হচ্ছে ইনফার্টিলিটির ক্ষেত্রে, তারপরে পেলভিক পেইন যদি হয়, এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, একটোপিক প্রেগন্যান্সি, অ্যাডেনিসাল টর্শন, অ্যাপেন্ডিসাইটিস, কোনিক আনএক্সপ্লেইনড পেলভিক পেইন, এই সকল কন্ডিশনে। তারপরে ওভারিয়ান সিস্ট, ফাইব্রয়েড, পেলভিক অ্যাডেশনের ক্ষেত্রে, ফার্টিলিটি প্রবলেম এর ক্ষেত্রে, পিসিওএস এর ক্ষেত্রে থেকে শুরু করে টিউবাল প্যাটেন্সি চেকআপ, স্টেরিলাইজেশন রিভার্সাল, তারপরে আইইউসিডি মানে লস্ট একটা আইইউসিডি হয়েছে যে কোথায় গেছে বুঝতেছি না, তো লোকালাইজেশন করতে। তারপরে সেকেন্ড লুক সার্জারি, মানে পোস্ট ম্যালিগনেন্সি বা আফটার ইনফার্টিলিটি সার্জারি কিন্তু এটা করা যাইতে পারে। অ্যামোনেরিয়া ইন্টারসেক্সুয়ালিটির ক্ষেত্রে এটার ইউজ আছে কিছুটা। অপারেটিভের ক্ষেত্রে স্টেরিলাইজেশন প্রসিজার, সিস্টেকটমি, পেলভিক বা ওভারিয়ান ফ্লুইড অ্যাসপিরেশনের ক্ষেত্রে অ্যাডেসিওলাইসিস, অ্যাডেশন হয়েছে সেটাকে
কেটে ফেলা হবে বা ছুটিয়ে ফেলা হবে। সো সেই ক্ষেত্রে ওভারিয়ান ড্রিলিং এর ক্ষেত্রে পিসিওএস এর ক্ষেত্রে ইউজুয়ালি অপারেটিভ প্রসিজারে যাওয়া হয় না, বাট স্টিল যদি ওভারিয়ান ড্রিলিং করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউজ করা যাইতে পারে। তারপরে ফিমডিওপ্লাস্টি, অ্যান্ড্রোমেট্রিওটিক ফোকাই এক্সিশন, স্যালপিংডেক্টমি একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে। এবারে আরও অনেকগুলো প্রসিজার আছে, যেমন ল্যাপ্রোস্কোপিক অ্যাসিস্টেড ভ্যাজিনাল হিস্টেক্টমি, মায়োমেক্টমি, ল্যাপ্রোস্কোপিক হিস্টেক্টমি, এই সকল কন্ডিশনে আমরা ইউজ করতে পারি। ম্যাসিভ ইন্টিউটেন্ট ব্লিডিং যদি থাকে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি থাকে, কার্ডিওপালমোনারি কম্প্রোমাইজ থাকলে, ডায়াফ্রাগমেটিক হার্নিয়া থাকলে আমরা ল্যাপ্রোস্কোপি করবো না। আর এগুলো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, আর মানে একেবারেই করতে পারবো না। আর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যদি পেরিটোনাইটিস থাকে, অ্যাডহেসিভ বায়োল ডিজিজ থাকে, লার্জ অ্যাবডোমিনাল মাস থাকে, মানে অ্যাডভান্স প্রেগনেন্সি থাকে, মানে প্রেগনেন্সির শেষের দিকে, এই টাইমগুলোতে ইউজুয়ালি করা উচিত না। হ্যাঁ, আরও দুইটা টার্ম আমরা একটু দেখি এখানে। একটা হচ্ছে কার্ডোস্কোপি। কার্ডোস্কোপি মানে হচ্ছে একটা পেলভিক এন্ডোস্কোপিক প্রসিজার, যেটা পোস্টেরিয়র ভ্যাজিনাল ফর্নিক্স দিয়ে পাউচ অফ ডগলাসে ঢুকানো হয় এবং এটাতে পেলভিক স্ট্রাকচারগুলো দেখা হয়। এটা ল্যাপ্রোস্কোপির একটা অল্টারনেটিভ। মেনলি ইনফার্টিলিটি, কোনিক পেলভিক পেইন, অ্যামোনিয়া, হিরসুটিজম অর্থাৎ ফিমেলের মেল লেক হেয়ার গ্রোথ, এই সকল কন্ডিশনে ডায়াগনোসিস ইউজ করা হয়। আর কিছু থেরাপিউটিক বা অপারেটিভ ইউজ আছে, যেমন টিউবাল স্টেরিলাইজেশন, ওভারিয়ান বায়োপসি, তারপরে পেলভিক অ্যাডেশনগুলোকে ডিভাইড করতে, তারপরে পেলভিক পেরিটোনাইস্ট যদি ইন্টিউটেন্ট কন্ট্রাসেপটিভ বেস থাকে সেটা রিমুভ করতে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, তারপরে রাপচার একটোপিক প্রেগনেন্সি থাকলে এটা আমরা করতে পারবো না, কারণ এরা রেকটাল ওয়াল ইনজুরি, পেলভিক ইনফেকশন, তারপরে পোস্ট অপারেটিভ শোল্ডার পেইন, এরকম বিভিন্ন কমপ্লিকেশন এরা করতে পারে। কার্ডোসেন্টোসিস মানে হচ্ছে ট্রান্সভেজানাল অ্যাসপিরেশন আমি করবো পেরিটোনাল ফ্লুইডকে ট্রান্সভেজানাল এর রুটে কি থেকে, কাল্টি থেকে বা পাউচ অফ ডগলাস থেকে একটা নিডেল ইউজ করেন, এটাকে আমরা কার্ডোসেন্টোসিস বলি। এবং এটা রাপচার একটোপিক প্রেগনেন্সি যদি আমি সাসপেক্ট করি সেক্ষেত্রে, বা পেলভিক অ্যাবসেস সাসপেক্ট করলে, হেমোপেরিটোনিয়াম এনি কজ থাকলে আমরা সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারি। কিভাবে করি আমরা? একটা পার্সনকে সেডিশনে নিয়ে, আমি লিথোটমি পজিশনে নিয়ে ভ্যাজানাকে ক্লিন করে বেটাডিন দ্বারা ক্লিন করা হয়, তারপরে পোস্টেরিয়র স্পিকুলাম ইনসার্ট করা হয় ভিতরে 1 সেন্টিমিটার বিলো সার্ভাইকো ভ্যাজানাল জাংশন, যেটা পোস্টেরিয়র ফর্নিক্সের ওই জায়গা দিয়ে। সো ওই জায়গায় আমরা 18 জি স্পাইনাল নিডল প্লাস সিরিঞ্জ যেটা ইনসার্ট করবো। তো এইভাবে আসলে আমরা এই প্রসিজারটা মানে আলটিমেটলি আমরা কার্ডোসেন্টোসিস করবো। এবং অ্যাকচুয়ালি কার্ডোস্কোপিটা হচ্ছে একটা পাউচ অফ ডগলাসে একটা ক্যামেরা আমরা দিচ্ছি ওটা দেখার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য। আর কার্ডোসেন্টোসিস মানে একটা নিডল ট্যাপ করে আমরা ওখান থেকে ফ্লুইড মানে নিয়ে আসতেছি। এবং এটা এই যে দুইটা জায়গাতেই কিন্তু পোস্টেরিয়র ফর্নিক্সকে ইউজ করা হয়। আমরা ফর্নিক্স নিয়ে আলোচনা করে আসছি, আমাদের সিকোয়েন্সিয়াল ভিডিওগুলো দেখবা। আমরা অ্যানাটমি ভিডিওগুলো যখন আলোচনা করছিলাম একেবারে শুরু থেকে, সেখানে আমরা অনেক কিছু আলোচনা করছি যে ফর্নিক্স কি, ফর্নিক্স বলতে কোন রিজনগুলোকে বোঝায়, কি কি ফর্নিক্স আছে। আর অ্যাক্টিভ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা রাপচার একটোপিক প্রেগনেন্সি থাকলে কিন্তু আমরা এটা করতে পারবো না। হিস্ট্রোস্যালপিঙ্গোগ্রাফি, এখানে আমরা একটা রেডিও অপেক ডাই ইউজ করি। এটা আমরা ইউটেরাইন ক্যাভিটি এবং ফ্যালোপিয়ান টিউব দুইটা দেখতে পারি। এখানে ওয়াটার সলিউবল ডাই ইউজ করা হয়, যেমন কনরে, বর্তমানে এই ডাইগুলো ইউজ করা হয়। আর টিউবাল প্যাটেন্সি দেখার জন্য ইনফার্টিলিটিতে বা টিউবোপ্লাস্টির পরে ইউটেরাইন ম্যালফরমেশন আছে কিনা, যেমন ইউনিকর্নুয়েট, বাইকর্নুয়েট, সেপ্টেড ইউটেরাস আছে কিনা, কনজেনিটাল ম্যালফরমেশনসগুলো, তারপরে মিসপ্লেসড ইন্টিউটেড কন্ট্রাসেপটিভ ডিভাইস আছে কিনা, সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি আছে কিনা, বা সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে কিনা, ইউটেরাইন সাইনিকে আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। পেলভিক ইনফেকশন থাকলে, হাইড্রোসালপিংস থাকলে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকলে, বা অ্যাডনেক্সাল বা ওভারি ফ্যালোপিয়ান টিউব মাস থাকলে, বাইম্যানুয়াল টেন্ডারনেস মানে বাইম্যানুয়াল এক্সামিনেশন করলে টেন্ডারনেস থাকলে প্রেগনেন্সিতে, তারপরে পেলভিক টিউবারকুলোসিস বা জেনিটাল টিউবারকুলোসিস থাকলে, নর্মাল ইউটেরাইন ব্লিডিং থাকলে আমরা ইউজুয়ালি এটা করবো না। এবং এটা কিন্তু একটা পেইনফুল প্রসিজার, এরা পেলভিক পেইন করতে পারে এবং এরা কিন্তু হাই ফলস পজিটিভ রেট থাকে এদের। পজিটিভ না, বাট তারপর পজিটিভ বলতেছে। পেলভিক প্যাথোলজিস ডিটেক্ট করতে পারবো না আমরা এটা দ্বারা, এবং এরা যদি পেলভিক ইনফেকশন লেটেন্ট থাকে সেটাকে আবার অ্যাগ্রেভেট করতে পারে। আর সিম্পল আউটপেশেন্ট প্রসিজার, এবং এটা টিউবাল ব্লক যদি থাকে টিউবের মধ্যে, সেটা এরা খুব সুন্দর করে আইডেন্টিফাই করতে পারে, অর্থাৎ টিউবাল প্যাটেন্সি আছে কি না এরকম বিষয়গুলো। তারপরে ফাইব্রয়েড, অ্যাডহেশনস, কনজেনিটাল ডিফেক্ট আইডেন্টিফাইয়ের জন্য এটা ভালো। আমরা পার্মানেন্ট রেকর্ড রাখতে পারি এক্সরে ফিল্মের থ্রুতে। কমপ্লিকেশন হিসেবে পেরিটোনিয়াল ইরিটেশন, ভেসোভেগাল অ্যাটাক, পেলভিক পেইন বা পেরিটোনাইটিস, হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, এবং আলটিমেটলি এটা করার কারণে টিউবাল ব্লক হতে পারে, স্পেশালি মানে টিউবাল ব্লক হতে পারে, আয়োট্রোজেনিক টিউবাল ব্লক। তারপরে ডাই ইম্বোলাইজেশন হয়ে, এক্সট্রাভাসেশন হয়ে পেরিটোনাইটিস করতে পারে। কারণ হচ্ছে দেখো এই যে ইউট্রাস এবং এখান দিয়ে হচ্ছে কর্নুয়া থেকে টিউবটা গেল, আলটিমেটলি দেখো এই এই যে ইউট্রাস এবং এখান থেকে পরবর্তীতে ফিমরিয়াল যে ইন থাকে, এখানে ফিমরিয়া থাকে, রাইট, ফ্যালোপিয়ান টিউবের দুই সাইডে এভাবে ফিমরিয়া থাকে। তো এই ফিমরিয়া থেকে পরবর্তীতে কিন্তু লিকেজ হয়ে পেরিটোনাইটিস করতে পারে, যে ডাইগুলা থাকে। সো ডাইগুলা দেখো এখান দিয়ে এসে ফিমরিয়াল ইন থেকে পরবর্তীতে বাইরে পেরিটোনাইটিস করে ফেলতে পারে, ডিসিমিনেশন হয়ে। আচ্ছা, এবং পাশাপাশি পেলভিক ইনফেকশন যেটা হয়তো বা ছিল বাট হিডেন অবস্থায় ছিল, সেটা অ্যাগ্রাভেট করতে